এটা যেন জুলাই ফ্যাসিজম আকারে হাজির না হয়। আচ্ছা আচ্ছা। এবং আমরা কিন্তু এখানে এই ক্ষেত্রে সফল, এটা জুলাই ফ্যাসিজম আকারে হাজির হয় নাই। দেখো বাংলাদেশের জনগণ রাজত্ব রাজা মেনে অভ্যস্ত, জমিদার মেনে অভ্যস্ত, একটা পলিটিক্যাল ভ্যাকিউম। শিবির এখানে ডাকসুতে জিতে এসেছে এবং এটা সে মানে সাংগঠনিক ভাবে করেছে, রাজনৈতিক ভাবে করতে পারে না। রাজনৈতিক ভাবে না, ক্যাম্পাসে তাকে আলাদা করে রাজনীতি করতে হয় নাই, তার সংগঠন করে সে এখানে চলে আসতে পারছে। এখন শিবিরের বাইরে যারা ছিল তারাই ঠিকঠাক রাজনীতি করতে পারে নাই। বাকসাস ও ছাত্র দলের মাদার অর্গানাইজেশন তারা রাজনীতিতে যথেষ্ট ভুল করেছে। আমার এখানে কর্মসংস্থান নাই, তো পৃথিবীর কোথায় কর্মসংস্থান আছে সেইখানে আমার লোককে আমি পাঠাইতে চাই। আমি এই মানুষ দিয়ে আফ্রিকায় আবাদ করতে চাই, ওকে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করব। আচ্ছা, আমার মানুষ না খেয়ে থাকবে না, আমার মানুষ কর্মহীন থাকবে না। যে বাধা দিবে তার সাথে যুদ্ধ করব। আমার স্টেট যদি বাধা দেয়, আমি স্টেটের সাথে লড়াই করব। আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন খুবই ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলা মানে পলিটিক্যাল পার্টি আছে সবগুলার যারা জড়িত বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে, ছাত্রলীগের সাথে। আমি দেখি যে সবাই স্বামী ভাইকে গুরু গুরু বলে ডাকে। তো এটা তার সবথেকে বড় ব্যাপার যে সবাই তারা আসলে গুরুজি গুরুজি ডাকে। এবি পার্টি বলেন, শিবিরের বলেন, ছাত্র দলের বলেন, লীগেরও বলেন, অথবা যে বামপন্থী যে লীগ জাসদ আছে না, জাসদ ছাত্রলীগ, ওই লীগের ছেলেরাও স্বামী ভাইকে গুরু গুরু বলে ডাকে, গুরুজি বলে ডাকে। তো উনি এক সময় শিবিরের রাজনীতি করতো, শিবিরের খুব সেন্ট্রাল বড় মানের পোস্টে ছিল, সে শিবির রাজনীতি আর করতেছে না, কিন্তু ক্যাম্পাসে রাজনীতি তৈরি করার ক্ষেত্রে তার বিশাল বড় ভূমিকা আছে। এবং উনি কোনো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সে কোনো মানে পার্টি পলিটিক্সটা করে না। এবং তার বর্তমানে হয়তো গুরুত্বপূর্ণ যে আইডিয়াটা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা বাংলাদেশ সংবিধানের যে ৭৭ নম্বর ধারা যেমন আছে ন্যায়পালের যে ধারণা, যেটাকে স্বামী বলে যে গার্ডিয়ান কাউন্সিল, যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দল মত রাজনীতি করবে, রাজনীতি করার পর সবার উপর একটা থাকবে, গার্ডিয়ান কাউন্সিল থাকবে, যে গার্ডিয়ান কাউন্সিল সবগুলোকে নিয়ন্ত্রণ করবে। তো স্বামীর আরো অনেক অসাধারণ ভিন্ন ভিন্ন আইডিয়া আছে, পলিটিক্যাল আইডিয়া এবং বিভিন্ন অসাধারণ থিঙ্কিং আছে, যেটা আমরা নর্মালি যে ওয়েতে পলিটিক্যাল পার্টির সফলতা ব্যর্থতা চিন্তা করি, স্বামী ভাই সেখানে আসলে এটা আমরা আলাপ করতে গেলে সে ভিন্ন একটা অ্যাঙ্গেল আমাদের দেখায়। তো এটা তো আমি তাতে শুনি আর কি, অনেকেই শুনে। তো সেই থেকে আমি তার বক্ত মানুষ, পলিটিক্যাল বক্ত জায়গা। তো আজকে আমরা স্বামী ভাই থেকে আলাপ মানে থেকে শুরু করবো যে এই যে তার লাইফের মধ্যে যে সে এক সময় শিবিরের রাজনীতি করতো, তো সে শিবিরের রাজনীতি ছাড়া দিল, সে জামাতে ঢুকতে পারতো, জামাতে স্বামী ভাই যায় নাই। তো উনি কেন যায় নাই এবং জামাতের এবং শিবিরের রাজনীতির মধ্যে সে কি কি সীমাবদ্ধতা দেখছে, যে রাজনীতি দিয়ে আসলে বাংলাদেশে বৃহৎ পরিসর রাজনীতিটা করা যাইতেছে না। তো আমি স্বামী থেকে শুনবো যে জামাত এবং শিবিরের রাজনীতির মধ্যে সীমাবদ্ধতা সে কি, যেটা যেই জামাত শিবির যে রাজনীতি শামীম ভাইকে রাখতে পারে নাই, এটা স্বামী থেকে শুনবো আর কি। তারপরে ঢাকাকে ধন্যবাদ যে এখানে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি এবং দর্শকদেরকেও মোবারকবাদ যে আপনারা আলাপটা দীর্ঘ হলো শুনবেন এবং ভুলভ্রান্তি হলে আপনারা ক্রিটিক করবেন অবশ্যই। জামাতের একটা সাংগঠনিক রাজনীতি আছে, তার সাংগঠনিক কনজারভেশন আছে, সে রাজনীতি তৈরি করতে চায়। রাজনীতি তৈরি করার বিষয় হলো যে সে কিন্তু ইসলামী আন্দোলন করে। তো জনগণ বা মানুষ ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে বা খেলাফতের সাথে বা ওই মডেলের সাথে পরিচিত না। তাহলে জামাতের একটা কাজ থাকে মানুষকে পরিচিত করানো, জনমত, সে ব্যাপারে জনমত তৈরি করা। আবার গতানুগতিক যে গণতান্ত্রিক বা বর্তমানে যে কালচারে রাজনীতি হয়, জামাত ওইটাও প্র্যাকটিস করে। তাহলে জামাত এরকম স্পষ্টত দুইটা উইংয়ে কাজ করে। আমার জামাতের সাথে আমি কেন রাজনীতি করছি না, এটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারটা আমার ভালো লাগে না, ওটা আমার সাথে যায় না। ভালো লাগে না বলতে এটা আবার তো খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। তো আমি তো মানে ব্যক্তিকেন্দ্রিক জীবন আমাদের না, এটা রাজনৈতিকভাবেই আমি ওইটার সাথে সুইট করতে পারি না। না পারার কারণ হলো তাদের তো একটা নির্দিষ্ট মুভমেন্ট আছে এবং সে কর্মসূচি একদম তাদের কার্যকরী পরিষদ বলি বা উপরের যে বডি থাকে সেখান থেকে পর্যালোচনা হয়ে একটা সিদ্ধান্ত আকারে আমাদের উপর আসে।
বা হলো যে তার কর্মী পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ে থাকে তার উপর আসে। কিন্তু আমার জায়গাটা আমি সবসময় সিদ্ধান্তকে মেনে নিতে পারি না, একটা পর্যালোচনার মধ্যে দিয়ে আমি যেতে চাই। কিন্তু আমার সাথে সে কেন পর্যালোচনা করবে? আমি তো অত বড় নেতা না। কিন্তু আমি যে ব্যাপারে হাঁটবো, যে ব্যাপারে আমি প্রসিড করব, সেটা যদি মানে স্বয়ং কোরআনের ব্যাপারেও হয়, আমি সেটা নিয়ে পর্যালোচনা করে আগাইতে চাই। কারণ আমি মনে করি যে বর্তমানে পলিটিক্যাল মানে ফিলোসফি বলি বা হচ্ছে থিওলজি বলি, সব জায়গায় আমাকে কাউন্টার করে আগাতে হবে, পর্যালোচনা করে আগাতে হবে। তাহলে জামাতে কি পর্যালোচনা নাই কোন সিদ্ধান্তে? এটা তারা উপরের পর্যায়ে করে, হয়তো নিচের পর্যায়ে করে না। এখন আমরা তো নিচের পর্যায়ে। আচ্ছা আচ্ছা। তো আমার সাথে পর্যালোচনা না করলে, হ্যাঁ, কোনো একটা কর্মসূচি নিয়ে আমার ভিন্ন মত আছে এবং ভিন্ন মতটা এরকম, এটা একদম বিরোধী মত আছে। তো একদম বিরোধী মত থাকলে তো আমি তার সাথে আগাইতে পারবো না, এবং সে যদি আমার সাথে এটা আলোচনা করে মিটমাটও না করে, তাহলে তো আমি ওখানে আগাইতে পারবো না, মানে তার সাথে আমি কাজ করতে পারবো না। তাহলে ব্যাপারটা এমন হয় যে এটা কি রসুলের মেথড কি এমন ছিল যে রসুল যখন সিদ্ধান্তের পরে রসুলের একবারে যেমন নিম্ন লেভেলের, নিম্ন বলতে বলছে যে মানে একবারে মনে করেন 3rd 4th ও 7th লেভেলের যে একটা পার্সন সৈনিক, সে কি রসুলের সাথে এমন ডিসকাশন করতে পারতো? আচ্ছা, এইখানে আমাদের বর্তমান সময়ের রাজনীতি বা হচ্ছে রাষ্ট্রনীতি আর রসুলের রাষ্ট্রনীতির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে বলে আমি মনে করি। সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নীতি নিচ্ছেন বা কোনো রাষ্ট্রের সাথে বা হলো অন্য কোনো গ্রুপের সাথে, অন্য কোনো গোত্রের সাথে কি পলিসি নিচ্ছেন, এইটা তার সৈন্যরাও জানতো। আচ্ছা, জানতো। হ্যাঁ, এটা আমি এভাবেই দেখি যে যেমন আমার এখানে আমি কোন রাষ্ট্রের সাথে কি ডিল করছি, বা হলো যে আমরা এখন কিন্তু বাংলাদেশে দেখি বলা বলি করার চেষ্টা করা হয় বা বলে যে খেলা কোন লেভেলে চলতেছে আমার ধারণার বাইরে। তো এটা জনগণ কেন জানবে না? তো আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা তার মুসলিম কমিউনিটি, তার জনতা জানতো যে সে কোন দিকে মুভ নিচ্ছে। তার কাছে এটা পরিষ্কার ছিল। হয়তো এক্সাক্ট কর্মসূচি নিয়ে পরিষ্কার ছিল না, হয় সে বদরে গিয়ে যুদ্ধ করবে, না হয় সে একটা কাফেলাকে ধরবে, এই বিষয়ে নিশ্চিত। মানে এই দুইটা বিষয় কোনটা করবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, বা এটা সে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। কিন্তু সে যে ওখানে মুভ করবে এবং কেন করবে, এটা জনতা বা হলো মুসলমান এটা জানে। কিন্তু এখন যেটা হয়েছে যে মানে মধ্যরাতে পলিটিশিয়ানরা বৈশা যেটাকে আমরা ডিপ স্টেট বলি, এটা তো জনগণের উপর একটা মানসিক অত্যাচার। তো এটা তো খেলাফতের মডেল না, বা এটা রাসূলের রাষ্ট্র পরিচালনার মডেল না। আমি আমার জনগণের সাথে পুরোটা শেয়ার করবো। সেখানে মানে আপনার যে চিন্তাটা আমার যেটা মনে হচ্ছে, আমি একটা ফিলোসফার জায়গা থেকে বলি, এটা মূলত আপনি চাইছেন যে প্রত্যেকটা যারা কর্মী যে দল করবে, প্রত্যেকটা কর্মীকে যেন সে এন্ড হিসেবে ট্রিট করে, তাকে যেন মেকানিক মানে বস্তু হিসেবে ট্রিট না করে, মানে কোনো একটা কাজের পারপাস হিসেবে যেন তাকে ট্রিট করা না হয়, সে যেন পারপাসের সাথে জড়িত হয়, এঙ্গেজড হইতে পারে। রসুল কোন যুদ্ধে যাইতো, কেন যাইতো, কিভাবে যাইতো, রসুল কি করতেছে, এই ব্যাপারটা সম্পর্কে প্রত্যেকটা মুসলিম কমিউনিটি রসুলের সৈনিকরা মোটামুটি অ্যাওয়ার ছিল এবং তাদের পরামর্শ করতো। আমি দেখছি যে রাহিকুল মাকতুমে যে বিভিন্ন যুদ্ধের মধ্যে ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্ল্যান করতো যে আমি যুদ্ধের ময়দানটা এইভাবে সেট করবো। তো রসুল যেই মুহূর্তে যুদ্ধে যাওয়ার আগে তার সাহাবীদের জিজ্ঞেস করতো যে আমার এই প্ল্যান, তোমাদের কোনো ভিন্ন প্ল্যান আছে কিনা। তখন সাহাবীরা বলতো যে হুজুর, আপনার প্ল্যানটা যদি আল্লাহর কাছ থেকে আসে তাহলে আমাদের কোনো এখানে কোনো সে নাই, যদি আপনি নিজের চিন্তা জ্ঞান বুদ্ধি থেকে প্ল্যানটা তৈরি করেন তাহলে আমাদের সেখানে ভিন্ন মতামত আছে। তো এমন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা ভিন্ন মত দিত, রসুল তার নিজের প্ল্যান এখানে আমি বলি, যখন হলো যেমন আমরা বলতেছি যে নয়া বন্দোবস্তের কথা কিন্তু আমরা বলি, কিন্তু আমার নয়া বন্দোবস্ত সম্পর্কে কিন্তু আমার জনগণ জানে না। হ্যাঁ, কিন্তু যখন একজন ওয়াইজ পারসন বলতেছে আমি নয়া বন্দোবস্ত করব, আমরা কিছু সময়ের জন্য জনগণ বলতেছে ঠিক আছে আমি আপনাকে সাপোর্ট করলাম, আপনি করেন, যেহেতু আমি বুঝি না এটা সুতরাং আমি আপনাকে সমর্থন করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওটা ছিল নয়া বন্দোবস্ত, বা এখন আমি এটাকে বলি সত্য বন্দোবস্ত। আচ্ছা, তো সত্য বন্দোবস্ত কি সেটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করব, আমরা বোঝার চেষ্টা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো ওই সময়ে নতুন একটা ব্যবস্থা ইমপ্লিমেন্টেশনের বিষয়, যেটা জনগণ জানেই না। জনগণ জানে কি যে যুদ্ধ কিভাবে করতে হয়, ট্রেড কিভাবে করতে হয়, সবাই একসাথে কিভাবে থাকতে হয়, বা ওই সময়ের যে বিষয়গুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওইটা ব্যবস্থার ক্ষেত্রে হতো, নয়া ব্যবস্থার ক্ষেত্রে হতো, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোলটা ছিল রিজার্ভ। ওইখানে কারো প্রশ্ন করানোর সুযোগ ছিল না।
বা ওটা বুঝারও ওটা তো বুঝে না, কিন্তু যখন কর্মসূচির পর্যায়ে তখন তো সেটা জনগণ বুঝে, সেটা মুসলমানরা বুঝে, তো সেটা নিয়ে ডিসকাশন হতো। এখনো আমাদের সাথে যারা কানেক্টেড, রাষ্ট্রীয় পর্যায়ে যাদের সাথে টুকটাক কানেকশন আমাদের আছে, অনেক জায়গায় তারা এইভাবে আমাদের সাথে ডিসকাশন করে যে কিছু ক্ষেত্রে ডিরেক্ট আমাদের মতামত, আমরা যে মতামত দেবো সে মতামত তারা মেনে নেয় এখানে, কারণ তারা এটা জানে না। এবং আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করি সামনের দিনে একটি ভালো বন্দোবস্ত আসতেছে, একটা নয়া বিশ্ব ব্যবস্থা আসতেছে, সেইখানে বর্তমানে যারা রাষ্ট্রপ্রধানরাও আছে তারাও সে বিশ্ব ব্যবস্থা বা সে নয়া ব্যবস্থা তারা ধরতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা এমন সব থিওরির কথা বলি যেটা তারা শুধু মনোযোগ সহকারে শোনে এবং ইমপ্লিমেন্ট করার তাদের মেথোডোলজি অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো এইটা শুধু 1400 বছরের আগেকার বিষয় না, এটা বর্তমানেও ঘটছে। তো আমাদের জায়গা ছিল যে জামাতের সাথে, আমি জামাতের রাজনীতিটাকে, শুধু জামাতের রাজনীতি না, অন্যান্য সব পলিটিক্যাল পার্টির রাজনীতিটাকে এত বড় করে আমি দেখি না। মানে এটা আমার জায়গা থেকে, অন্যদের জায়গা থেকে এটা অনেক বড় হইতে পারে, আমার জায়গা থেকে এটা মানে এত বড় কিছু না। দেখো গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে যারা লিডিং রোলে ছিল তাদের সাথে আমাদের বোঝাপড়া কি, চলাফেরা কি, এটা তো তোমরা অনেকেই জানো। তো সুতরাং যখন আমাদের হাত ধরে এত বড় একটা ঘটনা ঘটেছে বা এত বড় একটা ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমরা শিক্ষক ছিলাম, বা হলো যে মেন্টর ছিলাম, বা হলো যে পরামর্শ দেওয়ার আমরা সুযোগ পেয়েছিলাম, বা হলো যে আমরা এটা উপর থেকে দেখার সুযোগ পেয়েছি, তখন আসলে পার্টি ফাংশন আমাদের কাছে অনেক ছোট আকারেই ধরা দেয়। এই জুলাই গণঅভ্যুত্থানে যে যারা ফ্রন্টলাইনার, একেবারে বিভিন্ন শিবিরের ফ্রন্টলাইনার, বাক্সাসের যে ফ্রন্টলাইনার অথবা এনসিপি যারা ফ্রন্টলাইনার, একবারে যারা নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, তো আপনি তো তাদের সাথে খুব ডিপলি কানেক্টেড ছিলেন এবং তাদের চিন্তা চেতনার মধ্যে আপনার ভালোটা প্রভাব আছে এবং তাদেরও অনেকে আপনার গুরু ডাকে। এখন এই বর্তমানে আপনি যাদেরকে শিখাইলেন মানে স্টেট পলিসি, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, বিপ্লব করতে হবে, কীভাবে ফেসিবাদের পতন করতে হবে, এখন আপনি কি তাদেরকে এটা শিখান নাই যে কিভাবে এটা ফেসিবাদ পতনের পরে কিভাবে একটা রাষ্ট্র গঠন করতে হয়, এটা কি শিখাইছেন কিনা? আচ্ছা, আমরা তাদের কেন ব্যর্থতা দেখি জুলাই এখানে যেমন আমাকে কি নামে ডাকবে, গুরুজি ডাকে, এটা তার ডাক, আরেকজন ডাকে, বা হচ্ছে সে যাকে নেতা মানছে সে ডাকছে, তো এই কারণে সে হয়তো ভাই ডাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার বা আমরা যেভাবে স্বাভাবিকভাবে চলি, অনেক সময় এটা খুব স্বাভাবিকভাবেই ডাকে, নাম আকারেই, এটার কোনো বড়ত্ব নাই, গভীরত্ব নাই, মাহাত্ম্য নাই, এমনি ডাকে, সবাই ডাকে, আমিও ডাকছি, মানে মানার জায়গাটা থেকে না। আমরা মানে গুরু শিষ্যর যে মেথড, সে ওই মেথড সম্পর্কে জানি না। কিন্তু সবাই যেহেতু ডাকছে সেও ডাকে, এক নাম্বার। আরেকটা বিষয় হলো যে এখন যারা ক্ষমতায় যায় সবার ক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে তুমি ক্ষমতায় যাওয়ার পরে তোমার সাথে যেন আমার ডায়ালগের সুযোগ থাকে। আমাদের লেনা দেনার কোনো ইস্যু নাই, কিন্তু তোমার সাথে যেন আমার ডায়ালগের সুযোগ থাকে। কিন্তু বর্তমানে ক্ষমতার স্ট্রাকচার অনুযায়ী যখন তারা ক্ষমতায় চলে গেছে তখন তার সাথে ডায়ালগের সুযোগটা হয় নাই। কেন হয় না এটা আসলে? এটা তাদেরও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা তো আমাদের একটা ছিল যে ফেসিবাদের মানে যেটা আমরা দেখি যে রাষ্ট্রের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি করে ফেলে, ক্ষমতার সাথে জনগণের। তো গণঅভ্যুত্থানের পরে যদি এই কাঠামোটাই আসে আবার, যে যার সাথে পাওয়ারফুল থাকে তাদের সাথে জনগণের কোনো সংযোগ থাকবে না, কথা বলতে পারবে না, তাহলে তো কি হলো? তো তার নিউ ফেসিজমে ঢুকলাম। এটা তো আমরা অনেক আগে থেকে বলে আসতেছি। আমাদের পার্সোনাল যে আমরা হয়তো সরাসরি বলি নাই বা ফেসবুকেও বলেছি যে এটা যেন জুলাই ফ্যাসিজম আকারে হাজির না হয়। এবং আমরা কিন্তু এখানে এই ক্ষেত্রে সফল, এটা জুলাই ফ্যাসিজম আকারে হাজির হয় নাই। এটা আমরা বলেছি কিনা 6 মাস 1 বছর আগেও এটা আমরা আলোচনা করেছি কিনা যে জুলাইটা যেন ফ্যাসিজম না হয়, এবং আমরা কিন্তু সেটা আটকাতে পেরেছি। তো এই যে আমরা আটকাইতে পারি, আমরা শাসককে শাসন করতে পারি, এই জায়গাটা তো আমরা তৈরি করতে চাই। শাসককে জনগণ শাসন করবে। হ্যাঁ, জনগণের ইস্যু না, এখানে জনগণের ইস্যু না। জনগণ, দেখো বাংলাদেশের জনগণ রাজা মেনে অভ্যস্ত, জমিদার মেনে অভ্যস্ত। সে তার একটা বেসিক লাইফ লিড করতে চায়, খানা দানা, পারিবারিক মৌলিক চাহিদাগুলো, চিকিৎসা। কে শাসন করছে এটা গুরুত্বপূর্ণ না। দেখো আওয়ামী লীগ
কয়েকবার যেভাবে ক্ষমতায় এসেছে জনগণ মেনে নিয়েছে যে আপনি সুন্দরভাবে দেশ চালান, কে চালাইলো এটা বড় ইস্যু না, সেটা মেনে নিয়েছে। তো জনগণ এটা মেনে নিবে, কিন্তু গার্ডিয়ান, গভর্নমেন্টের গার্ডিয়ান কারা হবে? গভর্নমেন্টের গার্ডিয়ান তারাই হবে যারা গভর্নমেন্টে থাকা ব্যক্তিদের চেয়েও প্রভাবশালী। কিভাবে? চিন্তার দিক থেকে প্রভাবশালী, সামাজিক ভাবে প্রভাবশালী, এবং প্রভাবের আরো জায়গা আছে। যেমন গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের একটা পরিচয় আছে, এমন ভাবে বলা যায় গণ অভ্যুত্থানের গুরু। তো এটা বৈশ্বিকভাবে মানে বাংলাদেশে তো অনেক এজেন্সি কাজ করে, তাহলে বৈশ্বিকভাবে এই পরিচিতিটাও যায় যে গণ অভ্যুত্থান কারা করেছে এবং হচ্ছে তার মাথার উপর কে আছে, বা হলো যে মানে এরকম একটা ক্যারেক্টারও আছে। তাহলে সুতরাং আমরা বৈশ্বিকভাবে পাওয়ারফুল হয়েছি। চাইলেই আমাদেরকে মানে একটা কথার কারণে আমাদেরকে গুম করতে পারবে না। এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। সুতরাং শুধু আমি কেন এই সাথে আরো 100, 500, 1000, 1 লক্ষ জড়িত মানুষজন, হ্যাঁ, তারা এই অবস্থানটা তৈরি করতে পারে যে এখন তো জুনিয়ররা ক্ষমতায় যাচ্ছে, জুনিয়ররা মন্ত্রী হচ্ছে। ভাই একজন আপনার এলাকার একজন 30, 35, 40 বছরের মানুষ সে মন্ত্রী হচ্ছে, সুতরাং তার সিনিয়র, তার অভিভাবক কেউ নাই, রাজনৈতিক অভিভাবক কেউ নাই। সে যদি শুধু সৎ থাকে এবং শুধু সাহসী হয় তাহলে সে তাকে শাসন করতে পারে, এবং তার যদি সমাজে প্রভাব থাকে তাহলে ওই এমপি যদি কোনো অন্যায় করে এবং উনি যদি সেটাকে ক্রিটিসাইজ করে তাহলে ওই এমপি চাপে পড়ে যায়। সুতরাং আমাদেরকে ওই জায়গাটা রাখতে হবে, একটা জেনারেশন আমাদেরকে থাকতে হবে যারা এই গভর্নমেন্টের অনৈতিক সুবিধাভোগী হবে না, তাহলেই গার্ডিয়ানশিপে রাখা যাবে। আপনার যেটা আইডিয়া ছিল না, আমি যেটা প্রথম যে বললাম যে এই যে মানে কাউন্সিল অফ গার্ডিয়ান কাউন্সিল, যে রাষ্ট্রের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অথবা রাষ্ট্রের সরকারটা যেভাবে পরিচালিত হয় এটাকে নিয়ে হ্যান্ডেল করবে, নিয়ন্ত্রণ করবে। সরকারি সর্বসর্ব হবে না, তার উপর আরেকজন একটা গার্ডিয়ান কাউন্সিল। হ্যাঁ, এটা আমরা সরকারি ভাবেই চাচ্ছি। আচ্ছা, এটা আমরা সরকারি ভাবেই চাচ্ছি। এই মডেলটা কেমন একটু বলেন তো আমাদের। এটা আমরা কি নিবেন এই গার্ডিয়ান কাউন্সিলে, কতজন হইতে পারে, কিভাবে নিবেন, প্রসেসটা কি? হ্যাঁ, যেমন আমার একটা ক্যারেক্টার তৈরি হয়েছে যে আমাকে মানে গুরুজি ডাকছে, এবং আমাদের কিন্তু প্রভাব আছে। এই যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেটা হলো, যে আমি বলবো এটা একটা পলিটিক্যাল ভ্যাকিউম। শিবির এখানে ডাকসুতে জিতে এসেছে এবং এটা সে মানে সাংগঠনিক ভাবে করেছে, রাজনৈতিক ভাবে করতে পারে না, রাজনৈতিক ভাবে না, এটা সাংগঠনিক ভাবে তারা রাজনীতি করে। কিন্তু আসিফ নাহিদরা যে রাজনীতি করে এসেছে, ব্যক্তি ডিসকাশনের রাজনীতি বা হলো ব্যক্তিগত মুভমেন্ট বা হলো মানে ইস্যু ভিত্তিক রাজনীতি, তো ভাই শিবির তো এখানে মানে কোনো ইস্যু নিয়ে প্রোগ্রাম করছে না, এখনো 1 বছরেও করে নাই। যেমন বাকশাস কিন্তু অনেক বিষয়ে অনেক ইস্যু প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম করেছে, তো শিবির কিন্তু করে নাই। শিবির শুধু তার স্ট্রাকচার মেনটেন করে, ইন্টারনাল স্ট্রাকচার মেনটেন করেই সে এখানে নির্বাচিত হয়ে এসেছে। ক্যাম্পাসে তাকে আলাদা করে রাজনীতি করতে হয় নাই, তার সংগঠন করে সে এখানে চলে আসতে পারছে। এখন শিবিরের বাইরে যারা ছিল তারাই ঠিকঠাক রাজনীতি করতে পারে নাই। আচ্ছা, আমি এটাকে বলছি পলিটিক্যাল ভ্যাকিউম, মানে দলীয়ভাবে ছাত্র দল বা বাকশাস বা হচ্ছে বামরা দলীয়ভাবে মানে শিবিরের পর্যায়ে শিবির সাংগঠনিক যে স্ট্রাকচারে যেভাবে কাজ করে এসেছে, এই পার্টিগুলো এই দলগুলো মানে দলীয়ভাবে সেই পরিমাণ রাজনীতি করতে পারে নাই। আচ্ছা, আপনি রাজনৈতিক ব্যর্থতার সুযোগ নিচ্ছে শিবিরের সাংগঠনিক কাঠামো। এখন শিবির এখানে সুযোগ পেয়েছে, যে আমি এটাকে একটা আশঙ্কা মনে করি। আবার এখন শিবিরকে এটা বুঝতে হবে যে এই এক জায়গায় মানে কোনো একটা সোসাইটিতে একটা ধর্ষণ হয়েছে, তো ঢাকা ইউনিভার্সিটিতে এটা নিয়ে যদি মুভ হয় তাহলে ওখানে বিচারটা নিশ্চিত হয়, বা হলো যে ওইটা ছড়িয়ে পড়ে না, ওই অন্যায়টা ছড়িয়ে পড়ে না। এখন বলা যাইতে পারে যে একটা অন্যায় নিয়ে আমাকে মুভ করতে হবে কেন, ওটা আদালত সলভ করে দিবে। কিন্তু আমাদের মতো এরকম একটা দেশে আসলে সোশ্যাল মুভমেন্ট প্রয়োজন পড়ে। যেমন আমরা একটা আন্দোলন করেছিলাম, যে সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন।
আমাদের সাথে বিভিন্ন পর্যায়ের লোকজন এটা নিয়ে আলাপ আলোচনা করলো। আমি বারবার করে বলেছি যে বাংলাদেশে অনেক দেশের লোক আছে এবং এটা ওপেন, অনেক মতের লোক আছে, তো অনেকের সাথে আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আলাপ আলোচনা করেছি যে তাদের বক্তব্য যে আপনারা এটা কেন করছেন। আমাদের বক্তব্য হলো, তাদের একটা প্রশ্ন কেন করছেন, আমাদের বক্তব্য হলো যে সীমান্তে হত্যা হচ্ছে কিন্তু আমার এখানে কোনো সোশ্যাল মুভমেন্ট নাই, এটা নিয়ে কোনো আলাপ নাই। তো আমার গভর্নমেন্ট আপনাকে প্রেসার করতে পারছে না। আপনাকে যখন মানে ইন্ডিয়াকে যখন প্রেসার করবে, তো ইন্ডিয়া হয়তো বলতেছে যে আপনার জনগণের এটা নিতে হেডেক নাই, তো আপনার পাওয়ারের জন্য তো এটা কোনো ইস্যু না। কিন্তু আমরা এটাকে ইস্যু বানাচ্ছি, আমরা জনগণ এটাকে ইস্যু বানাচ্ছি যে আমার গভর্নমেন্টকে আমি মানে পাওয়ার দিচ্ছি যে হ্যাঁ আমার এখানে সোশ্যাল মুভমেন্ট আছে, আপনি এটা নিয়ে আপনি ইন্ডিয়ার সাথে বার্গেনিং করতে পারবেন এবং এটা নিয়ে আপনি ডিল করেন যে না এটা আমার ক্ষমতা, যেহেতু এটা পুঁজিতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি চলে, সুতরাং এটা গভর্নমেন্টের যখন এটা ক্ষমতার ইস্যু হয়ে আসে, একটা পার্টি যখন ক্ষমতার ইস্যু হয়ে আসে, তখন এটা নিয়ে সে কনসার্ন হয়। সুতরাং আমার কাছে সোশ্যাল মুভমেন্ট দরকার, পলিটিক্যাল মুভমেন্ট দরকার। তো শিবির কি এই ধরনের পলিটিক্যাল মুভমেন্ট করবে কিনা, না সে সংগঠনের মধ্যেই থাকবে নাকি সংগঠনের মধ্যেই থাকবে? কিন্তু আমার তো মনে হয় যে শিবির যেহেতু সংগঠন করে সফলতা পাইছে, তাহলে সেক্ষেত্রে তার পলিটিক্যাল মুভমেন্টে যাবে না, সে সফলতা পাইছে আমি। হ্যাঁ, ইয়েস। তো ওটা হলো আশঙ্কার বিষয়, ওটা হলো আমাদের দেখার বিষয়। আমি তো বলতে পারবো না যে না সে করবেই না, এবং এই জন্য আমি তার বিরুদ্ধে মতামত দেবো। হ্যাঁ, আমি এখন পর্যন্ত তার সম্পর্কে যতখানি জানি তাতে বলতে পারি হ্যাঁ সে করবে না, মানে পলিটিক্সটা করবে না, হ্যাঁ সে সংগঠন করে, পলিটিক্সটা সে করবে না। কিন্তু যদি করে, যদি তার মাথায় আসে না আমাকে করতে হবে, যেহেতু সে এখানে পাওয়ার পেয়েছে, সে যদি এটা বুঝে যদি করে, তো এইটা আমরা তাদের কর্মকাণ্ড দেখে অ্যাসেস করতে পারবো সে করছে কি করছে না। ভালো একটা এই যে ছাত্র দলের যে বিশাল পরাজয় দেখলাম আমরা ইয়াতে, এই যে ডাকসুতে অথবা বাক্সাসের ছেলেরা গণঅভ্যুত্থানে বিশাল ভূমিকা রাখছে, হ্যাঁ প্রত্যেকে একটা জাতীয় ফিগার হয়ে গেছে, আসলে তারা ডাকসুর চেয়ে বড় ফিগার ছিল। আচ্ছা, এইখানে ফেল তো তারা করবেই, তারা তো রাজনীতি করছে, ফেল তারা করবেই না, তারা যথেষ্ট ভুল করেছে। কি ভুল করেছে? তারা এটাকে রেজিম চেঞ্জ আকারে নিয়েছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা চলে গেছে, এখন এর পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা তারা দখল করেছে। তো একটা বছরে তাহলে দলের বাইরে জনগণ বা জেনজি খুব শক্তভাবে জায়গাটা ধরে রেখেছে, আপনি ওই মডেলে আসতে পারবেন না। এনসিপি ওই মডেলে গেছে এবং বিএনপি মডেলে গেছে, জামাতও মডেলে গেছে। আচ্ছা, জামাতও ওই মডেলে গেছে, কিন্তু জামাতের সাংগঠনিক স্ট্রাকচার থাকার কারণে মানে সে ব্লান্ডার করেনি, মডারেটলি সে ওই জায়গাগুলোতে ফাংশন করেছে। জামাত পুরোপুরি গেছে এটা আমি বলতেছি না, বা অন্যরা তো পুরোপুরি গেছে এটাও বলতেছি না, বাট জামাতের চেয়ে অন্যরা একটু বেশি অগ্রগামী ছিল। এনসিপি বা বাকসাস এবং ছাত্র দলের মাদার অর্গানাইজেশন, বাকসাস ও ছাত্র দলের মাদার অর্গানাইজেশন, তারা রাজনীতিতে যথেষ্ট ভুল করেছে। কেমন ভুল? যেমন বাকসাসের ক্ষেত্রে এনসিপি ছোট দল, আমি ছোট দলই বললাম, বড় দল আমি বলছি না, ছোট দলই বললাম। তো ছোট দল হিসাবে তারা মানে ভুলগুলো নিয়ে আলোচনা না করলেই ভালো, এটা সমালোচনা হয়ে যায় বা হলো যে পলিটিক্যাল পর্যালোচনা আপনার কাছে শুনতে চাইতেছি। আপনি তো তাদেরকে এসব পলিটিক্স শিখাইছেন, আমি বলছি এটা কিন্তু আপনি তাদেরকে পলিটিক্স শিখাইছেন, তারা যখন পলিটিক্যালি ভুলটা করছে সেই ভুলটা দায়টা কিন্তু আপনার উপর পড়ে না। দায় আমি নিতে রাজি আছি, আপনি তাদের কি ভুল শিখাইছেন? দায় আমি নিতে রাজি আছি। হয়তো আমার মানে পরবর্তীতে কি হবে এটা শিখাইতে পারে নাই, আবার এরকমটিও ধরে নেওয়া যাবে না যে মানে হলো যে আমি সব শিখিয়েছি। আচ্ছা, কিঞ্চিত হয়তো সেটা খুবই বেসিক, এরপর তারা নিজেরাই করেছে বা হলো যে আরো অন্যান্যের সাথে সাথে মিলে করেছে। তবে যেটা হলো তাদের আমি থেকে আমরা হওয়ার যে বিষয়, ওইটা করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো ভূমিকা ছিল। তাদের ভুলের জায়গা হলো যে তারা পুরো রাষ্ট্রটাই পেয়ে গিয়েছিল এবং আরো বড় করে রাজনীতি করার সুযোগ ছিল। তারা তিনজন যে অভ্যুত্থানের পরে মন্ত্রী পদে গেল, মানে উপদেষ্টা হইলো, এটা কি তার জন্য ভালো হয়েছে না? তারা যদি আসলে ইয়াতে থাকতো, মানে জনগণের কাতারে থাকতো, তারা যদি প্রেসার গ্রুপ হিসেবে থাকতো, এটা ভালো হইতো? কোনটা ভালো হইতো? আসলে এখানে কোনোটাই ভালো হইতো না। আচ্ছা, এটা যখনই গণ অভ্যুত্থান হয় তখনই আসলে ছাত্রদের কোনো রোল আর থাকে না,
এটা টোটাল বিপ্লবী হইতে হতো। আচ্ছা, ওটা ছাড়া আর বাদ বাকি সবই ভুল। তারা কেন বিপ্লবী হইতে পারলো না কেন? সীমাবদ্ধতা কি ছিল? সীমাবদ্ধতা, হ্যাঁ এটা সীমাবদ্ধতাও ছিল, কারণ তারা সহযোগিতা নিয়েছে, বিএনপির সহযোগিতা নিয়েছে, জামাতের সহযোগিতা নিয়েছে, তারা এটাতে এগ্রি করবে না কখনো, কারণ তারা ক্ষমতায় যাইতে চায়। তারা বিপ্লবী পার্টি না। হ্যাঁ, তারা ক্ষমতায় যাইতে চাবে। সুতরাং এখানে ছাত্রদের আবার অনেক কিছু করারও ছিল না। কিন্তু ওই সময়টাতে যদি তারা আরেকটু, আমি মনে করি যে তারা যদি আরেকটু সাহসিকতার পরিচয় দিত, হ্যাঁ, লড়াইটা ওই সময়ই করতে হতো। তারপরেও আমি তাদেরকে দায় দিই না, যতখানি হয়েছে যেভাবে হয়েছে এইটা আরো আগাবে, স্টেপ বাই স্টেপ আগাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলাপ করি, সেটা হলো যে বাংলাদেশে আমরা যে বিপ্লবটা চাচ্ছি, যে নয়া বন্দোবস্তটা চাচ্ছি, সত্যই এই নয়া বন্দোবস্তের ব্যাপারে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একমত হবে। বিএনপি, জামাত এবং আওয়ামী লীগও একমত হবে। একমত না হলে ওইটা ফাংশন করবে না, ওই বিপ্লব ফাংশন করবে না, গার্ডিয়ান কাউন্সিল ফাংশন করবে না। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, ডাকসুর পরে বোঝা যাচ্ছে যে বিএনপি পরাজিত হয়েছে। জামাত মনে করছে যে আমি যথেষ্ট ভালো অবস্থানে আছি, জামাতও পরাজিত হবে। কার কাছে পরাজিত হবে? ওই নয়া বন্দোবস্তের আইডিয়ার কাছে পরাজিত হবে, এবং নিশ্চিত হবে, কারণ এটা অবিসম্ভাবী। আমি এটাকে অবিসম্ভাবী কেন বলছি? কারণ হইল 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, ওই শাসন টিকতে পারে নাই। সুতরাং এইখানে কোনো মানে বিএনপি এসে টিকতে পারে নাই, জামাতের সংগঠনও টিকতে পারবে না। ওই নয়া বন্দোবস্তের কাছে সে পরাজিত হবে, অথবা তাকে মেনে নিতে হবে। নয়া বন্দোবস্তটা কি? আমরা এটা হলো সাউথ ব্লকের পলিটিক্স। এটা হলো ডিডলারাইজেশন প্রজেক্ট। এটা সাম্রাজ্যবাদের বিরোধী একটা গ্রেট অ্যালায়েন্স। বিভিন্ন দেশের মধ্যে হবে, যেমন ইউএন কার্যকর না, এটা তো আমরা বুঝি। ওআইসি কার্যকর না, এটা আমরা বুঝি। কিন্তু কেন কার্যকর না? কার্যকর না হওয়ার কারণ কি? যে কারণের জন্য কার্যকর না, ওই কারণের বিরুদ্ধে যেটা হবে সেটা নয় বন্দোবস্ত। আচ্ছা, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক হবে না, না, মানে ওয়ার্ল্ড কেন্দ্রিক হবে না, দক্ষিণ এশিয়া? এটা আমরা বলছি যে সাউথ ব্লক কেন্দ্রিক হবে। সাউথ ব্লক মানে হলো যে ডানপন্থীদের, না, মানে ওয়ার্ল্ড সাউথ, যেটা ওয়ার্ল্ড নর্থ, ওয়ার্ল্ড সাউথ, যেটা যেমন দক্ষিণ আমেরিকা, এদিকে আফ্রিকা এবং মিডল ইস্টের সাউথ পার্ট, বা হচ্ছে পুরো মিডল ইস্টেই, এবং হচ্ছে যে এদিকে আসিয়ান কান্ট্রিজ, এবং আমরা দক্ষিণ এশিয়া, এই টোটালটা মিলে। অন্য দেশে কি চিন্তাগুলো চলতেছে? মানে যেটা আপনি বলেন যে ইকো করবে, নয় বন্দোবস্ত যদি পুরো সাউথ ব্লকে হয়, দেখি তাদের মধ্যে আলাপ আলোচনা চলতেছে কিনা? এটা তো তারা চায়, তারাও চায়। এখন সেখানে আলাপ আলোচনা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে, মানে পলিটিক্যালি আলাপ আলোচনা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে আমি জানি না, কিন্তু এইটা তারা চায়, এই গ্রুপগুলা চায়। এখন ভারত রাশিয়ার যে ব্ল্যাক মার্কেট যে ট্রেড হয়, এটা তো প্রকাশ্য বিষয় যে ট্রেড হয়। তো ডলারকে বাইপাস করে বহুত ট্রেড হয়, তো এইটাই লিগ্যালাইজ হয়ে যাবে। তো এটা লিগ্যালাইজ হওয়ার জন্যই এই অঞ্চলকে একটা লিডারশিপের অধীনে আসতে হবে, সিঙ্গেল লিডারশিপ, অথবা হচ্ছে যে মানে গ্রেট ইউনিয়ন। অলরেডি মানে গ্রেট ইন্ডিয়ান ইউনিয়ন নিয়ে হয়তো আলাপ আলোচনা চলছে, আমাদের জানা নাই। মানে থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে এ ধরনের আলাপ আলোচনা চলতে পারে, কারণ যে পরিমাণ মানে জেনজি ক্যাওটিক সিচুয়েশন চলছে নেপালে তো হইলো কিছুদিন আগে। হ্যাঁ, তো সুতরাং এগুলোর কারণ কি? এগুলো হচ্ছে নেপালকে বিচ্ছিন্ন করে রাখছে, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখছে। এগুলো কিন্তু ভাগ কইরা অন্য কোনো পক্ষ আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমরা ভারত পাকিস্তানের যে রাইভালরি, যে যুদ্ধ, এই যুদ্ধ করতে হবে কেন ভারত পাকিস্তানকে? ভারতও চায় না যুদ্ধ করতে, পাকিস্তানও চায় না যুদ্ধ করতে, যুদ্ধ লেগে যায়। এগুলোর অ্যান্সার কি আমাদের কাছে আছে? আমরা তো এক হয়ে থাকতে পারি, আমাদেরকে রাষ্ট্র তো এক করতে হবে না।
আমাদের মধ্যে অনেক বিষয় দ্বিমত থাকতে পারে, মূল ইস্যু হচ্ছে একজনের ট্রেড আরেকজন নষ্ট করতে চায়। কারণ আমাদের ট্রেড গুলো লিমিটেড, সবগুলো আমেরিকা ইউরোপ কেন্দ্রিক ট্রেড, কিন্তু সব রিসোর্স কি ইউরোপ আমেরিকায়? রিসোর্স আর আছে না, অবশ্যই আছে, কিন্তু ইউরোপ আমেরিকা সেই রিসোর্স গুলোর কন্ট্রোল নিয়ে রেখেছে। আমরা আফ্রিকান রিসোর্স ইউজ, সো আমরা আফ্রিকায় আবাদ করতে পারি। আমি বুঝতে পেরেছি, বুঝতে পারছি। সব কথা তো আর আমরা বলতে পারি না। আপনি এটা আগে আমার সাথে আলাপ দিয়েছিলেন, একটা আফ্রিকার যে উত্থান হইতেছে আমরা দেখি, আফ্রিকার উত্থান, আফ্রিকার সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা আফ্রিকা তৈরি হইতেছে, এবং নিজের সযত্ব বোধ, মানে আমার রাষ্ট্র, আমার যে মহাদেশ, এখানে বড় কিছু আছে, এটা অন্য লুট করে নিয়ে যেতেছে। তো সেক্ষেত্রে আমার মানে ইয়া নিয়ে আমার দাঁড়াইতে হবে, আসলে আমার চিন্তা চেতনা, জ্ঞান বুদ্ধি নিয়ে, আমার সম্পত্তি নিয়ে যা যা আছে। আফ্রিকানরা বাংলাদেশি পিপলকে অনেক ভালোবাসে কেন, এটা জানো কিনা? তারা ভালোবাসে কেন? অ্যানথ্রোপোলজিক্যাল ইয়ার কারণে এইটা। এবং বাংলাদেশের মানুষ যথেষ্ট মানবিক। বাংলাদেশে একজন সন্ত্রাসী, সে মানবিক। আমরা যদি ভয় ব্রুটাল, যে বাপ কেউ চোখ উঠাই ফেলতেছে, এটা হলো যখন একদম মানে ক্ল্যাশের পর্যায়ে চলে যায়, যখন পার্সোনাল ক্ল্যাশের পর্যায়ে চলে যায়। একজনের মানে চিন্তাই করছে কেন ভাই, চিন্তাই করছে, অফকোর্স এটা খারাপ অপরাধ, কিন্তু আপনি তার বাসায় গিয়ে একটু খোঁজ খবরও নেন, তার অবস্থাটাও দেখে আসেন। মানুষ তো চিন্তাইকারী হয়ে জন্ম নেয়নি, আমরা ওইটাকে প্রমোট করছি না কোনোভাবে। কেন চিন্তাকারী হয়, রাষ্ট্রের কোন কোন ব্যর্থতার কারণে হয়, ইন্টারন্যাশনাল কোন কোন পলিসির কারণে চিন্তাকারী হইতেছে, এগুলো দেখা দরকার। আমাদের আলোচনার বিষয় এটা না। আমাদের আলোচনার বিষয় হলো যে বাঙালি যারা আফ্রিকায় সার্ভিস দেয়, ইউএন মিশনে যারা কাজ করে, তারা যথেষ্ট মানবিক, এই জন্য আফ্রিকানরা বাংলাদেশিদের ভালোবাসে। আচ্ছা, অথবা ইয়েও তো নৃতাত্ত্বিক ব্যাপার, তো আফ্রিকান নিগ্রোয়েড, আমরাও তো নিগ্রোয়েড আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে তো অস্ট্রেলিয়ার নিগ্রোয়েড, অনেকগুলো ইয়ে আছে, জাতিসত্তার মিক্স আছে। আফ্রিকাও তো ওই ক্ষেত্রে নিগ্রোয়েড, মানে এক্ষেত্রে আমাদের একটা আইডিয়া আছে। আইডিয়া হলো যে আমার দেশের মানুষ অনেক বেশি, জনগণ অনেক বেশি, এবং আমার এত ইউনিভার্সিটি, এত গ্রাজুয়েট, আমি এদেরকে কোনো কর্মসংস্থান দিতে পারি না। এবং আফ্রিকান অনেক কান্ট্রি আছে যারা এখান থেকে অ্যাডমিন পর্যন্ত তারা নিতে পারে তাদের রাষ্ট্র চালানোর জন্য। এমনকি তারা আমার এখান থেকে সেনাবাহিনী নিতে পারে, তারা আমার এখান থেকে পলিটিশিয়ানস নিতে পারে, স্টেটসম্যান নিতে পারে। তো আমরা এই লাইনটা করতে চাই। আমি জানি না এটা পসিবল কি পসিবল না, এটা আমার মানে প্রত্যাশার জায়গা, এটা আমরা করতে চাই। আমরা ম্যান পাওয়ার মানে বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের কোনো স্টেটমেন্ট আন্তর্জাতিকভাবে অথবা আমরা দেশ হিসেবে চিন্তা করছি না, আমরা মানুষ হিসেবে চিন্তা করছি। বুঝতে পারছি। আমি ধরুন আপনি দেখেন জিয়াউর রহমানের যে পলিসি, সার্ক গঠন, যেটা দক্ষিণ এশিয়া নিয়ে, যেটা মোটামুটি যেটা আন্তর্জাতিক একটা তৈরি করা, কোয়ালিশন তৈরি করা, সাউথ এশিয়ান ব্লক। তো আপনি যে চাইতেছেন যে পুরো দক্ষিণ মানে ওয়ার্ল্ডের দক্ষিণ যে ব্লক, এটা নিয়ে একটা করতে, এটা আমি চাচ্ছি না, এটা অলরেডি আছে। আচ্ছা, আমি তো বিভাজন করতে চাই না, আমি আমেরিকার সাথে বিভাজন করতে চাই না, ইউরোপের সাথে বিভাজন করতে চাই না। আমার ইস্যু হলো আমার এখানে কর্মসংস্থান নাই। তো পৃথিবীর কোথায় কর্মসংস্থান আছে সেইখানে আমার লোককে আমি পাঠাইতে চাই, তুমি বাধা দিতে পারবা না। আমার যদি আফ্রিকায় কর্মসংস্থান থাকে, আফ্রিকায় যদি আমার জমি থাকে, আফ্রিকায় তো জমি আছে, এই জমি তো ইউরোপিয়ানরা ওখানে এসে দিয়ে যায় নাই, এই জমি তো আছে, তো ন্যাচারাল। আমার এখানে অনেক মানুষ আছে, আমি এই মানুষ দিয়ে আফ্রিকায় আবাদ করতে চাই। তো এটা তুমি আটকায় বা কেন? এটা কারা আটকায়? ইউরোপ আটকায়? এটা তাদের বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থ আছে, যে জন্য তারা আটকে রাখে। আমার স্বাভাবিক বিষয়, আটকাতে পারবে না। এই জন্য তো আমাকে মানে বর্ডারলেসও করতে হচ্ছে না, এই জন্য আমাকে খিলাফতও করতে হচ্ছে না, এই জন্য আমাকে কিছুই করতে হচ্ছে না। কিন্তু আমার এই সুযোগ নিশ্চিত করার জন্য আমাকে যা করতে হচ্ছে আমি তা করবো। আমাকে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করবো। আচ্ছা, আমার মানুষ না খেয়ে থাকবে না, আমার মানুষ কর্মহীন থাকবে না। যেখানে কর্ম আছে সেখানে আমি তাকে পাঠাবো, আর যেখানে খাবার আছে, যেখানে আবাদ করার সুযোগ আছে, সেখানে আমি আবাদ করতে পাঠাবো। যে বাধা দিবে তার সাথে যুদ্ধ করবো। আমার স্টেট যদি বাধা দেয়, আমি স্টেটের সাথে লড়াই করবো। এখন বলতে পারেন যে আপনার কি আছে লড়াই করবেন? আমার জবান আছে, আমার জবান দিয়ে আমি লড়াই করবো।
আমি যদি সত্যের পক্ষে কথা বলি, যখন মানুষের কিচ্ছুই করার থাকে না তখন শুধু তার জবান দিয়ে হিসেবে জবান দিয়ে করতে হবে, সুতরাং আমি জবান দিই।